একটি অপ্রেমের গল্প। পর্ব 4। বৃষ্টি থেমেছে, তবে দিন অন্ধকার। বৃষ্টি ভেজা চারদিক, স্নিগ্ধ লাগছে বেশ। মাটির একটা সোদা গন্ধ নাকে ঠেকছে যেন। এমন পরিবেশে নির্দ্বিধায় একটা বিশাল সময় কাটিয়ে ফেলা যায়। তবে অন্বিতার জন্য সেটা সম্ভব নয়। তার গায়ের শাড়িটা বড্ড পীড়া দিচ্ছে তাকে। এভাবে থাকাটা অসম্ভব। মাহির আরাম করে বসে বসে প্রকৃতি দেখছে। অন্বিতা দীর্ঘশ্বাস ফেলে তার সামনে দাঁড়ায়, জিজ্ঞেস করে, আপনার ফোন কোথায়? গাড়িতে। গাড়ির চাবিটা দিন। হুম। আপনার কি আজ এখানে থাকার ইচ্ছা? তুমি চাইলে থাকতে পারি। আমি বাড়িতে যেতে চাই। চলুন প্লিজ। আমায় ক্ষমা করবে না? করেছি, চলুন। মন থেকে তো করনি। অন্বিতা বিরক্তির সুরে বলল, না তো কি কিডনি থেকে করেছি? করতেই পারো, তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। উফ, আপনি ভীষণ বিরক্ত করছেন। মাহির উঠে দাঁড়ালো। এক কদম পিছিয়ে গেল অন্বিতা। মাহির তার কাছে এসে ভেজা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, একজন পুরুষ সব সহ্য করতে পারলেও তার প্রিয়তমার দূরত্ব সহ্য করতে পারে না। যদি কোনো এক উপায় জানা থাকতো, তবে তোমায় দেখাতাম। তোমার জন্য আমার ঠিক কতটা যন্ত্রণা হয়, নিজের করা ভুলের অনুশোচনায় হৃদয় ঠিক কতটা দগ্ধতা যদি বোঝাতে পারতাম। আফসোস, তা তো সম্ভব নয়। মাহিরের চোখের দিকে চেয়ে মায়া হলো অন্বিতার। যতই অভিমান, অভিযোগ, ক্ষোভ থাকুক না কেন, এই গভীর চোখ সব কিছুকে ছাড়িয়ে যায়। অন্বিতা ঢোক গিলে বলে, সেদিন আমায় একটু বিশ্বাস করলে আজ আর এত কিছু হতো না। ছেলে মানুষের কাঁদতে নেই, তার উপর মাহির একজন ডাক্তার। কান্না তো তার চরম শত্রু, তাও তার চোখ সিক্ত। সে বলে, এই ভুলের জন্যই তো আজ আমার এই অবস্থা। আমিও যে নিজেকে ক্ষমা করতে পারছি না। অন্বিতা নিঃশ্বাস ফেলে জোরে বলে, তোমার বন্ধু শরবতের গ্লাসে কিছু একটা মিশিয়ে খাইয়েছিলেন। তারপর আমি ওয়াশরুমে যেতে নিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই উনি কোল থেকে যেন এসে আমায় উঠান, আমাকে নিয়ে একটা রুমে যান। তখন আমার মাথা ঘোরাচ্ছিল, চোখে অন্ধকার দেখছিলাম। তাও ওনাকে বারবার বলেছিলাম তোমাকে ডেকে দেওয়ার জন্য, কিন্তু উনি ডাকেননি। ততক্ষণে আমি অচেতন হয়ে পড়ি। তারপর আর মনে নেই। চোখ খুলতেই হলো রুমে গিয়ে দেখি কুরুক্ষেত্র। তোমার বন্ধু তোমাকে কি বলেছেন, কি দেখিয়েছেন জানি না, তবে সব কিছুর ঊর্ধ্বে আমি ভেবেছিলাম তুমি আমায় কখনোই অবিশ্বাস করবে না। কিন্তু হলো তার উল্টো। সবার সামনে আমায় অপমান করলে। তোমার ফুপি, তোমার কাজিন আমাকে যা নয় তাই বলল। তুমি কিচ্ছুটি বললে না, উল্টো টেনে সেখান থেকে বের করে দিলে। একটা বারের জন্য আমার কথাটা শুনলে না। তারপর থেকে আজ অবধি আমি একটা দিনের জন্য ওই মুহূর্তগুলো ভুলতে পারিনি, আর হয়তো কোনোদিনও পারবো না। অন্বিতা কেঁদে ফেলে। মাহিরের অসহায় লাগছে নিজেকে, বুকে ব্যথা করছে তীব্র। সে বলে, সেদিন জানতে না পারলেও কয়দিন পর ঠিকই আমি সব জানতে পারি। সেখানের এক ওয়েটার আমায় সব বলেছিলেন, সে দেখেছিল সব। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি তখন দেশের বাইরে। সেখান থেকেও তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও পারিনি। ওই সময়টা আমি ঠিক কতটা ছটফট করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর দেশে এসেই তোমাকে খুঁজে বের করেছি। তোমার মায়ের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করেছি, কারণ তোমাকে দ্বিতীয়বারের মতো আমি হারাতে চাইনি। অথচ এই সব কিছুর মাঝেও তোমাকে আমার হয়ে উঠতে হয়ে ওঠেনি এখনো।
এখনো বুকের ভেতরটা আগের মতোই ফাঁকা ফাঁকা লাগে, মাঝে মাঝে দম বন্ধ লাগে। জানো তো, মনে হয় এই বুঝি দম আটকে মারা যাব। এই যন্ত্রণার কি কোনো শেষ নেই অনবি? আমি যে আর পারছি না। মাহির অন্যদিকে ঘুরে যায়, মাথা উঁচু করে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে। অন্বিতা কান্না ফেলে থমকে তাকায়। সুপ্ত ভালোবাসা মাথা চেড়ে উঠে যেন। পেছন থেকে সে জড়িয়ে ধরে মাহিরকে। মাহির স্তম্ভিত, হতভম্ব, চোখ বন্ধ, ধাতস্থ করে নিজেকে। এ যেন এক স্বর্গসুখ। অন্বিতা বলে, আমিও পারছি না, বিশ্বাস করো। আমারও বড্ড কষ্ট হয়, বুকে ব্যথা হয় তোমার কাছে গেলে। নিজে অপমানের কথা মনে হয়, কষ্ট হয়। তোমার থেকে দূরে গেলে ভালোবাসার যন্ত্রণায় কষ্ট হয়। আমিও যে আর এসব নিতে পারছি না মাহির। মাহির ঘুরে দাঁড়ায়, অন্বিতার চোখের পানি মুছে দিয়ে বলে, আমাকে আর একটা সুযোগ দাও। আই প্রমিস, এই চোখের কাজল কখনো লেপটাবে না। অন্বিতা চোখে হাত দিয়ে বলে, আজ তো কাজল পড়িনি। মাহির স্মিত হেসে বলল, কাল থেকে পড়বে। এমন শুকনো চোখে প্রেম ধরা পড়ে না। আর যদি কোনোদিন অবিশ্বাস করো, অসম্ভব যদি করো, তবে কি শাস্তি দিব বলো? মৃত্যুদণ্ড? না না, মরে গেলে তো বেঁচে যাবে। তোমাকে জীবিত রেখে একটু একটু করে মারবো, একেবারে না। তোমার যা খুশি করো, তাও একটা সুযোগ দাও আমায়। অন্বিতা শান্ত করলো নিজেকে। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে যেদিন মাহিরকে প্রথম আই লাভ ইউ বলেছিল, সেদিনও এমন হয়েছিল, আজও হচ্ছে। মাহির বলল, কি হলো, কিছু বলছো না কেন? অন্বিতা মাথা নুইয়ে ধীর গলায় বলল, ঠিক আছে। কি ঠিক আছে? ক্ষমা করে দিয়েছি। আর এই দূরত্ব থাকবে না তো? চেষ্টা করব। চেষ্টা করবে মানে? আমাকে আর যন্ত্রণা দিও না তো। মরে গেলে কিন্তু আর পাবে না। অন্বিতা ভ্রু কুঁচকে বলল, কেউ কারোর জন্য মরে না। বুকে আজকাল যে ব্যথা ওঠে, স্ট্রোক করব যে কোনো সময়। তাই রিস্ক না নেওয়াই ভালো। আজকের পর থেকে আর উঠবে না, মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। চলো এবার। এত তাড়া কেন তোমার? বারবার কি আর এখানে আসার সুযোগ পাবো? নাকি বারবার তোমাকে এভাবে দেখার সুযোগ পাবো? অন্বিতা বড় বড় চোখ চেয়ে বলল, একদম বাজে কথা বলবে না। ক্ষমা করেছি বলে নিজের লিমিট ভুলে যাবে না একদম। মাহির বড় করে নিঃশ্বাস ফেলল, বলল, সেটা তোমার মনে না করালেও চলবে। এই বিয়ের অপেক্ষা করতে করতে যৌবনই আমার শেষ হবার পথে। অন্বিতা কপালে ভাঁজ ফেলে বলল, এই জন্যই তোমাকে ক্ষমা করতে চাইনি। তোমার অসভ্যতার মাত্রা বাড়বে বলে। এমন সুন্দরী বউ, না হবু বউ থাকলে ছেলেরা একটু অসভ্যতামো করবেই, এটাই স্বাভাবিক। হয়েছে তোমার, এবার চলো। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। বেশ চলো। দুজনেই গিয়ে গাড়িতে বসলো। ভেজা চুলগুলো ঝাড়ছে অন্বিতা। চুলের সব পানির ছিটা পড়ছে মাহিরের চোখে মুখে। সে হেলান দিয়ে ছিটে বসলো, ঘাড় কাত করে চেয়ে রইল অন্বিতার দিকে। অন্বিতা চুল ঝাড়া শেষ করে সোজা হয়ে ছিটে বসে দেখলো মাহির তাকে দেখছে। সে অপ্রস্তুত হয়ে বলল, কি হলো, গাড়ি স্টার্ট দাও। এমন চমৎকার মুহূর্ত উপেক্ষা করে কেউ গাড়ি চালাতে পারে? অন্বিতা তার কথায় প্রশ্রয় না দিয়ে বলল, সন্ধ্যা হচ্ছে মাহির, এবার আমাদের যাওয়া উচিত। মাহির স্পৃহ সুরে বলল, হ্যাঁ যাচ্ছি। অন্বিতার বাসার সামনে গাড়ি থামলো।
সে নামার জন্য উদ্যত হতেই মাহির বলল, কাল ছুটি তোমার, বাসায় থেকে রেস্ট নিও। আজকেও তো ছুটিতেই কাটালাম, সমস্যা নেই। আচ্ছা, তুমিও রেস্ট নিও, ঠান্ডা লাগবে নিশ্চয়। চিন্তা করো না, তুমি ব্যতীত আমাকে অন্য কিছু কাবু করতে পারবে না। অন্বিতা কিঞ্চিত হেসে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, বলল, আল্লাহ হাফেজ। বাসায় গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিও। আল্লাহ হাফেজ। মাহির গাড়ি ঘুরিয়ে নিল। অন্বিতা বাসায় আসে। তাকে ভেজা অবস্থায় দেখে আসিয়া বেগম চিন্তিত সুরে বললেন, বৃষ্টিতে ভিজেছিস, এবার যদি ঠান্ডা লাগে। অন্বিতা পারছে না বলতে, আমি কি আর সাধে ভিজেছি, ওই অভদ্র লোকটার জন্যই তো ভিজতে হয়েছে। তবে মা, কে তো আর এই কথা বলা যায় না। তাই অল্প হেসে বলল, আসলে হুট করে চলে এসেছি তো, তাই ভিজে গিয়েছি। জলদি গিয়ে ফ্রেশ হয়ে নে, ঠান্ডা লেগে যাবে নয়তো। অন্বিতা গোছলে চলে গেল। কফির কাপ হাতে নিয়ে বারান্দায়। অন্বিতা মুঠোফোন হাতে আভার নাম্বারে কল দেয়। কল রিসিভ হতেই ওপাশ থেকে শোনা যায় অভিমানী সুর। অবশেষে মনে পড়ল, তবে সব সময় পড়ে, কেবল সময়ের অভাবে যোগাযোগ করতে পারি না। হ্যাঁ তো ম্যাডাম, আপনি ভীষণ ব্যস্ত, হাসপাতাল রোগী, ডাক্তার সবই তো আপনাকে সামলাতে হয়। অন্বিতা মেকি রাগ দেখিয়ে বলল, আভা, বেশি বকছিস কিন্তু। তা প্রেম কেমন চলছে? রাগ অভিমান কমেছে কিছু, নাকি এখনো আগের মতোই? না রে, আর পারিনি। মাহিরের চোখের পানি আমার মনের কঠিন খোলসকে ভেঙে দিয়েছে। আমি আর শক্ত থাকতে পারিনি। আভা খুশি হলো, বলল, তাই নাকি? যাক, শান্তি পেলাম, অবশেষে তোদের মিল হলো আবার। অন্বিতা গাঢ় নিঃশ্বাস ফেলল, উদ্বিগ্ন সুরে বলল, তাও ভয় হয়, যদি আরো একবার মানুষটা একই ভুল করে, তখন কি করব? করবে না, তুই নিশ্চিন্ত থাক, ভাইয়া তো কম কষ্ট পাননি। এত কিছুর পর দ্বিতীয়বার একই ভুল তিনি করবেন না। তোর কথাই যেন সত্যি হয়। হ্যাঁ, তাই হবে। আচ্ছা, তোদের পাশের বিল্ডিং এর বারান্দায় যে কে গান গাইতো, সে কি এখনো গান গায়? আজকাল আর গায় না কেন? হয়তো আমি বারণ করাতে। আভা উৎসুক হয়ে শুধালো, তুই ওনার সাথে কথা বলেছিস? উনি তোর সামনে এসেছেন? না, সরাসরি সামনে আসেননি, বারান্দায় কেবল ওনার ছায়া দেখা যাচ্ছিল, বা ছায়া মানব, এখনো ধরা দেয়নি। না, অদ্ভুত ব্যাপার, তাই না? হ্যাঁ, সেটাই তো। আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো অন্বিতা। বারান্দায় কারোর ছায়া দেখা যাচ্ছে। অন্বিতা ভেতরে চলে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে হাসে সে, নিজে নিজেই বলে ওঠে, আজকাল সবাই নিজেকে খুব চালাক ভাবে। বৃষ্টিতে ভেজার করুণ রাতে গা কাঁপানো জ্বর হলো মাহিরের। বাড়িতে সে ব্যতীত কেউ নেই। দাদা তার বেশিরভাগ সময় গ্রামেই থাকেন। একা বাড়িতে অসুস্থ হয়ে কাতরালেও কেউ দেখার নেই। জ্বরের চোটে চোখে ঝাপসা দেখছে মাহির, ঘুম আসছে না কিছুতেই। তাই কোনো রকমে অন্বিতার নম্বরে কলটা লাগালো। এত রাতে মাহিরের কল দেখে অন্বিতা চিন্তায় পড়ে। কল রিসিভ করে জিজ্ঞেস করে, কোনো সমস্যা মাহির? ওপাশ থেকে জবাব এলো না। তবে এই নীরবতার মাঝেও মাহিরের ভারী নিঃশ্বাস সে ঠিকই ঠাহর করতে পারছে। অন্বিতা উদ্বিগ্ন সুরে বলল, জ্বর হয়েছে তোমার? ওপাশ থেকে ক্ষীণ আওয়াজে জবাব এলো, হুম, বলেছিলাম আমি, তখন তো শোনোনি। ওষুধ খেয়েছো? হুম। বাড়িতে কেউ নেই? না। তোমার সহকারীকে কল দিয়ে ডেকে নাও। কেন? এই অবস্থায় একা থাকতে পারবে তুমি? পারবো। তোমার
গলার স্বর কাঁপছে। জ্বর মেপেছ? না, নির্ঘাত 103-4 হবে। আমার কথা কেন শোনো না বলো তো? শুনলে কি আর আজ এত দারুণ সময় কাটাতে পারতাম? তোমার কথা বলতে কষ্ট হচ্ছে। থাক, আর কথা না বলে ঘুমানোর চেষ্টা করো। আসছে না ঘুম, চোখ জ্বলছে আমার। কিছু একটা ভিজিয়ে এনে মুখের উপর দিয়ে রাখো। পারবো না। কেন? আরাম পাবে তো। এই জন্যই বলেছিলাম বিয়েটা করো তাড়াতাড়ি। আজ তুমি এখানে থাকলে আমার কি কোনো কষ্ট হতো বলো? আচ্ছা, এই নিয়ে আর আফসোস না করে যেটা বলেছি সেটা করো। আমি উঠতে পারবো না এখন, ভীষণ ক্লান্ত লাগছে। খুব তো বলেছিলে আমি ব্যতীত তোমাকে অন্য কিছু কাবু করতে পারে না। পারেনি তো। এই যে আমি এখনো কত সুন্দর তোমার সাথে কথা বলতে পারছি। খুব পারছো। এবার তুমি আমার কথা শোনো। সুন্দর করে উঠে একটা কাপড় ভিজিয়ে এনে মুখের উপর দিয়ে তারপর ঘুমানোর চেষ্টা করো। দেখবে চোখ আর জ্বলবে না, বুকও তো জ্বলছে। অন্বিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে। মাহির বালিশে মুখ চিপে গুলো ষোলো নিঃশ্বাসের মাত্রা ঘনতার, গলার স্বর ক্ষীণ। বলল, একটা মানুষ এত মামুলি কেন? আমার উপর একটুও মায়া হয় না বুঝি? তোমার সান্নিধ্য পেতে একটা মানুষ মরে যাচ্ছে, আর তুমি তাকে এভাবে অবহেলা করছো। এত নির্দয়, এত নিষ্ঠুর কেউ কি করে হতে পারে? অন্বিতা ঠোঁট চেপে হাসি আটকে বলল, তাহলে এমন নিষ্ঠুর নির্দয় মেয়েকে বিয়ে না করাই ভালো তোমার জন্য। শশী ঠিক আছে? শশীকে? ওমা, ভুলে গেলে তোমার ডিয়ারেস্ট কাজিন। উফ, কই থেকে কই যাও। ধ্যাত, তোমার সাথে কথা বলে জ্বর আমার কমার বদলে উল্টো বেড়েছে। তাই তো, আমার সাথে কথা বললে জ্বর তো তোমার বাড়বেই। তোমার তো শশী, তমা আরো অনেকে আছে, তাদের সাথেই কথা বলো গিয়ে। জ্বরের ঘোরে ফোঁস করে নিঃশ্বাস ফেলছে মাহির বিরক্তির সুরে জিজ্ঞেস করলো, ওই তমাটা আবার কে? আমি কি জানি? তুমি জানো তোমার কি হয়? জ্বর আমার না তোমার, উল্টাপাল্টা বকছো শুধু। অন্বিতা হাসলো, মনটা আজ হাওয়ায় মিঠাইয়ের ন্যায় হালকা যেন। অনেকগুলো দিন পর আজ মাহিরের সাথে সে প্রেমিকার মতো করে কথা বলতে পারছে, মজা করতে পারছে, রাগাতে পারছে। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, অনেক কথা হয়েছে, ঘুমাও এখন। মাহির চোখ বুজলো, বলল, আজ তোমায় চমৎকার লাগছিল অন্বি। তোমাকে বিয়ে না করার আফসোস আজ একটু বেশিই হচ্ছিল যেন। বৃষ্টিতে ভেজার পর নিজেকে কত কষ্ট করে সংযত রেখেছি তুমি জানো। অন্বিতার খেই হারালো। হঠাৎ কি বলবে বুঝে উঠতে পারছে না। আমার এত এত অপেক্ষা করে শেষ হবে বলো? আমি যে বড্ড ক্লান্ত। আর কিছু দিন ধৈর্য ধরো। ঠিক আছে, আর কিছুদিন, তারপরেই তুমি আমার, কেবল আমার। ঘুমিয়ে পড়ো এবার। শুভরাত্রি। শুভরাত্রি। ফোনটা রেখে পাশ ফিরে শুলো অন্বিতা। আজ নিজেকে সুখী লাগছে। এতদিনের কষ্টের লাঘব হয়েছে। এবার একটু শান্তিতে ঘুমাতে পারবে সে। জ্বর নিয়েই পরদিন হাসপাতালে গেল মাহির। সে গিয়ে তার কেবিনে বসার কিছুক্ষণ বাদেই অন্বিতা প্রবেশ করলো সেখানে। তাকে দেখে মাহির অবাক হয়ে বলল, তোমাকে না আজ ছুটি দিলাম? আপনি এই শরীরে চলে এলেন, তাই আমিও এসেছি। মাহির কিঞ্চিৎ হেসে বলল, বাহ, আমার জন্য এত মায়া। জ্বর কমেছে আপনার? কি জানি, বুঝতে পারছি না। অন্বিতা চোখ সরু করে বলল,
ডাক্তার হয়ে সামান্য জ্বরের পরিমাণ ধরতে পারছেন না। মাহির মাথা নাড়িয়ে বলল, হুম, থার্মোমিটার কোথায়? মাপুন তো দেখি। নেই, এখানে নেই। ঠিক আছে, আমি আপনার সহকারীকে বলে আনাচ্ছি। কোথাও নেই, পুরো হাসপাতালে কোথাও থার্মোমিটার নেই। অন্বিতা ভ্রু কুঁচকে চেয়ে বলল, আমাকে কি আপনার বোকা মনে হয়? মাহির ঠোঁট চেপে বলল, একটু একটু। ক্ষুব্ধ হলো অন্বিতা, বলল, মজা না করে থার্মোমিটার আনতে বলুন। আরে মেয়ে শুনো, ডাক্তারের কেবল মেশিনের উপর নির্ভর করলে হয় না, মাঝে মাঝে নিজের সেন্স অফ হিউমারকেও কাজে লাগাতে হয়। এদিকে এসো, মাথায় হাত দিয়ে দেখো জ্বর কেমন। অন্বিতা বেশ বুঝতে পারছে মাহিরের ছলাকলা, সে তাও কিছু বলল না। মাহিরের কাছাকাছি দাঁড়িয়ে কপালে হাত রাখলো, তারপর একবার গাল গলাও ধরে দেখলো। মাহির চোখ বুজে অনুভব করলো সেই নরম হাতের অনুগ্রহ স্পর্শ। অন্বিতা হাত সরিয়ে নিল, বলল, এখনো পুরোপুরি যায়নি, এখন চলে যাবে, তুমি ছুঁয়েছ না। অন্বিতা নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। মাহিরের কথার বিপরীতে বিরক্ত মনা হয়ে বলে, আপনার কথা শুনলে কেউ বলবে আপনি যে একজন ডক্টর। কলেজ পড়ুয়া ছেলেরাও আজকাল যথেষ্ট পরিপক্ক কথাবার্তা বলে। তোমার নজর আজকাল কলেজ পড়ুয়া ছেলেদের দিকে যাচ্ছে কেন শুনি? ব্যাপারটা তো সুবিধার ঠেকছে না। মাহির ভ্রু কুঁচকে সন্দিহান কণ্ঠে শুধালো। মাহিরের হেয়ালিপনা অন্বিতা ঠাহর করতে পারছে না বেশ। সে বলল, কথা কম বলে কাজ করুন, আমি আসছি। রোগী আসবে 10টা থেকে। ক্যান্টিন থেকে কফি নিয়ে এসো 2টা। মাথা ধরেছে। অন্বিতা রগর সুরে বলল, কফি লাগবে না, আমি না ছুঁয়েছি, চলে যাবে। মাহির ঠোঁট চেপে হেসে বলল, আমার পুরো শরীর ব্যথা করছে ম্যাডাম, একটু ছুঁয়ে দিয়ে সাহায্য করুন। অন্বিতা বিস্ফোরিত চোখে চেয়ে বলল, আপনি এত অসভ্য। এই বলে অন্বিতা দ্রুত ক্যাবিন ত্যাগ করে। মাহিরের হাসির মাত্রা আরো বাড়ে তখন। মাহিরের কেবিনে সহকারী এসে কফি দিয়ে যায়। মাহির জিজ্ঞেস করে, কফি কেন? ম্যাডাম বললেন আপনাকে দেওয়ার জন্য। ম্যাডাম কোথায়? ওনার ডেস্কে গিয়ে বসেছেন। আরেকটা কফি ওনার ডেস্কে গিয়ে দিয়ে আসুন। সহকারী মাথা হেলিয়ে বলল, ঠিক আছে স্যার। ডেস্কে বসেই রোগী দেখছিল অন্বিতা। হঠাৎই বাইরের হইচই শোনা যায়, কারোর কান্নার আওয়াজ আসছে। সে রোগী দেখা শেষ করে বাইরে বের হলো। করিডোরে তারই বয়সী একটা মেয়ে অস্থিরভাবে কাঁদতে চলেছে। তার সামনেই স্ট্রেচারে একজন বৃদ্ধা লোক শায়িত। ততক্ষণে সেখানে মাহির সহ বেশ কয়েকজন ডাক্তার উপস্থিত। মাহির লোকটিকে পর্যবেক্ষণ করে বলল, উনি হার্ট অ্যাটাক করেছেন। পাশের ডাক্তার বলল, স্যার জীবিত তো? মাহির পালস চেক করে বলল, পালস একেবারে কম, একবার ইসিজি করান দ্রুত। মেয়েটা তখন চট করে এসে মাহিরের পায়ের সামনে পড়ে যায়। চমকে 2 কদম পিছিয়ে যায় মাহির। মেয়েটি কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমার বাবাকে বাঁচিয়ে দিন স্যার, বাবা ছাড়া আমার কেউ নেই, আপনি আমার বাবাকে বাঁচিয়ে দিন প্লিজ। মেয়েটার এত আকুতি মিনতি দেখে অন্বিতার বড্ড মায়া হয়। মনে পড়ে তার বাবার কথা। তার বাবাও হার্ট অ্যাটাক করেই মারা গিয়েছিলেন। বাবা ছাড়া একটা সন্তান কতটা অসহায় তার চেয়ে ভালো সেটা কেউ বলতে পারবে না হয়তো। মাহির মেয়েটাকে আশ্বাস দিয়ে বলল, আমরা যথাসাধ্য চেষ্টা করব, তবে বাঁচা মারা একজনের হাতেই, আপনি দোয়া করুন। এই বলেই ঝিঝি রুমের দিকে গেল সে। অন্বিতা এসে মেয়েটাকে ধরে উঠালো, বলল, কাঁদবেন না,
ইনশাআল্লাহ আপনার বাবা ঠিক হয়ে যাবেন। অ্যাটাক করেছেন আনুমানিক কতক্ষণ আগে? ভোরের দিকে করেছিলেন। তাহলে এত লেট করলেন কেন? আরো আগে নিয়ে আসতেন। মেয়েটার কান্নার বেগ বাড়ল। বলল, অনেক আগেই রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তার জ্যামে এতটা লেট হয়েছে। মেয়েটা এই পর্যায়ে অস্থির হয়ে অন্বিতার 2 হাত চেপে ধরে বলল, খুব লেট হয়ে গিয়েছে। আমার বাবাকে কি এখন আর বাঁচানো যাবে না? না না, এমন ভাববেন না। দোয়া করুন, আপনার বাবাকে সুস্থ হয়ে যাবে। এই বলে সে মেয়েটাকে নিয়ে একটা চেয়ারে বসালো। একটা বোতলে পানি এনে তার হাতে দিয়ে বলল, পানিটা খেয়ে এখানে বসে দোয়া করুন, আমি দেখে আসছি। মেয়েটি অন্বিতার হাত ধরে অনুরোধ করলো, দেখবেন আমার বাবা যেন বেঁচে যায়। অন্বিতা মেয়েটির গালে হাত বুলিয়ে চলে এলো। কি বলবে সে? ডাক্তার যতই চিকিৎসা করুক, সৃষ্টিকর্তার উপরে যাওয়ার কোনো ক্ষমতা তো কারোর নেই। সে ইসিজি রুমের বাইরে এসে দাঁড়ায়। ভেতরে ইসিজি চলছে। কাজ শেষে মাহির বের হয়। অন্বিতাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, মাহিরকে দেখে অন্বিতা চিন্তিত সুরে জিজ্ঞেস করে, কি অবস্থা ওনার? ক্রিটিক্যাল কিছু? রিপোর্ট তো তাই বলছে। সমস্যা হচ্ছে অ্যাটাকটা অনেক আগেই হয়েছে, তবে ওনারা কেউ বুঝতে পারেননি। আর সমস্যাই এই জায়গায়, যত বিলম্ব ততই রোগীর মৃত্যু সম্ভাবনা বেড়ে যায়। এভাবে বলবেন না, কিছু একটা করুন। ওনার মেয়ে বাইরে খুব আশা নিয়ে বসে আছেন। চেষ্টা তো করব, তবে ভাগ্যের উপর তো আর আমাদের হাত নেই। চেষ্টা করলে আল্লাহ সফল করেন। যেভাবেই হোক মানুষটাকে বাঁচিয়ে দিন। মাহির কিঞ্চিত হেসে বলল, তুমিও দেখছি অন্য সবার মতোই কথা বলছো। ডাক্তার মানুষ বাঁচাতে পারে না অন্বিতা ঢোক গিলল। আর তার এই মুহূর্তে তার বাবার শেষ মুহূর্তের কথা মনে পড়ছে। কান্না পাচ্ছে তার। সে কোনো রকমে কান্না চেপে বলে, যতটুকু পারেন করুন, মেয়েটাকে আশাহত করবেন না। এই বলে অন্বিতা চলে আসে সেখান থেকে। মাহির এখন তার অন্বিতাকে নিয়ে না ভেবে দ্রুত রোগীর অপারেশনের ব্যবস্থা করে। ডেস্কে অস্থির চিত্তে বসে আছে অন্বিতা। তার কেন ভয় হচ্ছে কে জানে। বার কয়েকবার মেয়েটাকে গিয়ে দেখে এসেছে সে। মেয়েটা কাঁদছে, তারও অস্থির লাগছে, দুশ্চিন্তা হচ্ছে। অপারেশন শেষ, মাহির বেরিয়ে আসে। দরজার বাইরে মেয়েটা দাঁড়ানো, পাশেই অন্বিতা। মেয়েটা গিয়ে উদ্বিগ্ন সুরে জিজ্ঞেস করলো, স্যার, আমার বাবা ঠিক আছে তো? অপারেশন হয়েছে, তবে আমরা এখনো পুরোপুরি কিছু বলতে পারছি না। আরও কিছুটা সময় অপেক্ষা করুন। অপারেশনের পরেও আরও অপেক্ষা করতে হবে কেন? আমার বাবা কি সুস্থ হবে না? মেয়েটা মেঝেতে বসে পড়ল। তার কান্নার শব্দে চারিদিক ঝুমঝুম করছে। অন্বিতা এসে সামলালো তাকে, নানাভাবে তাকে সাহস দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেও তো জানে এই সময় কোনো কিছুতেই মন ভোলানো যায় না। তাই কোনো রকমে মেয়েটাকে বসিয়ে দিয়ে সে মাহিরের কাছে এলো। জিজ্ঞেস করলো, উনি কি এখনো বিপদমুক্ত নন? না, আমরা চেষ্টা করছি অনেক, তবে ওনার পালস বাড়ছেই না। তাও আশাবাদী, আল্লাহ চাইলে সব সম্ভব। তুমি মেয়েটাকে বোঝাও, বলো ধৈর্য ধরতে। এই সময় কি ধৈর্য ধরা যায়? আমার বাবাও হার্ট অ্যাটাক করেছিলেন। বাবাকে নিয়ে হাসপাতালে আসার পর ডক্টর বলেছিলেন, আমাদের হাতে আর কিছুই করার নেই। আপনারা মানসিকভাবে প্রস্তুত হন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এই মুহূর্ত যে আমার আর মায়ের জন্য কতটা ভয়ঙ্কর ছিল সেটা শুধু আমরা জানি।
তাই এইটুকু বুঝতে পারছি, মেয়েটাকে এখন হাজার বোঝালেও মেয়েটা বুঝবে না। মাহির কিছু বলতে যাবে তার আগেই একজন নার্স ছুটে এসে বলল, স্যার, পেশেন্টের হার্টবিট একেবারে চলছেই না, এখনই একবার আসুন। মাহির ছুটে গেল ভেতরে। মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠল। অন্বিতা চেয়ে রইল অসহায় চোখে। দোয়া করলো মেয়েটা যেন এতিম না হয়। রোগীকে বাঁচানোর শেষ চেষ্টা করছে মাহির। দরজার বাইরেই মেয়েটা দাঁড়ানো, কাঁদতে কাঁদতে এখন কান্না ভুলে আশার হয়ে দাঁড়িয়ে আছে কেবল। অন্বিতা তার পাশেই, তারও মন ভার, বিড়বিড় করে কেবল আওড়াচ্ছে, আল্লাহ, লোকটিকে বাঁচিয়ে দাও। বীভৎস সময়টা থমকে আছে। এক অযাচিত আতঙ্কে মেয়েটার বুকে মোচড় দিয়ে দিচ্ছে ক্রমাগত। শরীরে তার মৃদু আন্দোলন। মাহির বেরিয়ে এলো, চোখ মুখ তার বিষণ্ণের ছাপ। হতাশ সুরে বলল, আই এম সরি, হি ইজ নো মোর। অন্বিতার বুকের ভেতর ধড়াস করে ওঠে। নিজের বাবার মৃত্যু সংবাদটাও এইভাবেই শুনেছিল। সে ভয়ে ভয়ে তাকালো মেয়েটার দিকে, দেখলো মেয়েটা নীরব, তার মধ্যে হেলদোল নেই কোনো, কেমন যেন মূর্তি হয়ে আছে। মাহের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, সৃষ্টিকর্তার উপরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ হয়তো চাননি। নিজেকে শক্ত করুন, এই চিরন্তন সত্যিকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। মেয়েটা ঠোঁট নাড়িয়ে ক্ষীণ স্বরে বলল, আমি কি বাবার সাথে দেখা করতে পারবো? কণ্ঠস্বর বলছে। মেয়েটার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মাহির বলল, জি, ভেতরে যান। সে নৈশব্দে পা ফেলে এগিয়ে যায় বাবাকে দেখতে। অন্বিতা তাকে ধরতে নিলে মেয়েটা বলে, আমি একা যেতে পারবো। অন্বিতা দাঁড়িয়ে পড়ে, আর ভেতরে যায় না। বাবা আর মেয়েকে শেষবারের মতো অক্লান্তে কথা বলার সুযোগ দেয়। মাহির অন্বিতার দিকে চাইল, তার চোখে পানি দেখে গালে হাত দিয়ে বলল, ডাক্তারদের এত দুর্বল হলে হয়? মেয়েটা একেবারে এতিম হয়ে গিয়েছে মাহির। এই পৃথিবীতে ওর আর আপন বলে কেউ রইল না। বিধ্বস্ত সুরে বলল অন্বিতা। মাহির নরম সুরে বলল, যার কেউ নেই তার আল্লাহ আছে। অন্বি, চিন্তা করো না, মেয়েটা ঠিক মানিয়ে নেবে। মেয়েটা বেরিয়ে এলো বলো, আমরা এখান থেকে যাওয়ার সময় গাড়ির ব্যবস্থা করে দিব। অন্বিতা মাথা হেলালো, মন খারাপ করো না, এই তো সবে এসবের শুরু, কত শত মৃত্যু দেখা বাকি। বি স্ট্রং। অন্বিতা কোনো জবাব দিল না। মাহির তার গালে হাত বুলিয়ে নিজের কেবিনে চলে এলো। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অন্বিতা আর মাহির। বাকি ওয়ার্ড বয়রা মেয়েটার বাবাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। এখান থেকে গ্রামের বাড়ি যাবে তারা। বাবার দাফন কাফন সেখানেই হবে। যাওয়ার আগে মেয়েটাকে জড়িয়ে ধরে অন্বিতা কেঁদেছিল। মেয়েটার মাঝে যেন সে নিজেকে দেখতে পাচ্ছিল পুরোটা সময়। মাহির বলল, তুমি বাসায় চলে যাও, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দে, ঘুম দিও, দেখবে হালকা লাগবে। সমস্যা নেই, আমি থাকতে পারবো, প্রয়োজন নেই এখানে, আজকে রোগীর চাপ কম, বাসায় যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। অন্বিতা চলে এলো। মনে যেন কেমন অশান্তি লাগছে তার। এমন করলে তো হবে না। ডাক্তার হিসেবে মানুষের মৃত্যুকে স্বাভাবিক চোখে দেখতেই হবে। কোনো ডাক্তারকে এভাবে ভেঙে পড়াটা মানায় না। সিটে হেলান দিয়ে চোখ বুজল সে। ম্যাডাম, এখন যেতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি অন্বিতা ম্যাডামকে নামিয়ে দিয়ে চলে যাব। সরি ম্যাডাম, ওনাকে রাস্তার মাঝখানে নামিয়ে গেলে আমার আর চাকরি থাকবে না। আমার বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভেতরেই চলে যাব। ড্রাইভার ফোন রাখতেই অন্বিতার জিজ্ঞেস করলো,
কোনো সমস্যা? আর বলবেন না ম্যাডাম, স্যারের ফুপি একজন আছেন না, ওনার মেয়ে নাকি এসেছেন, আমাকে এখন গিয়ে এয়ারপোর্ট থেকে আনতে হবে। বললাম আপনাকে নামিয়ে যাচ্ছি, অথচ উনি বলছেন আপনাকে মাঝ রাস্তায় নামিয়েই যেন চলে যাই। অন্বিতার কপালে দৃঢ়বাজ, ফুপির মেয়ে তো একজনই আছে, শশী। তার মানে শশী ফিরেছে আবার। চোখ মুখ অমনীয় হয়ে ওঠে তার। অনেক কষ্টের পর মাহিরের সাথে আবার সম্পর্কটা ঠিক হচ্ছে, আবার সেটা খারাপ হোক সেটা সে চায় না। ভেতরে পেশেন্ট আছেন ম্যাডাম, আপনি এভাবে ভেতরে যেতে পারেন না। ক্ষুব্ধ হয়ে ওঠে মেয়েটা, দাঁতে দাঁত চেপে বলে, হাউ ডেয়ার ইউ, আপনি আমাকে আটকাচ্ছেন। সরি ম্যাডাম, আমি কেবল আমার দায়িত্ব পালন করছি। আপনার দায়িত্ব আপনার কাছে রাখুন, আপনার চাকরি খেতে আমার 2 মিনিটও লাগবে না। ঠিক আছে, আপাতত 5 মিনিট অপেক্ষা করুন। মেয়েটা আরও রাগলো, এমনভাবে সহকারীর দিকে চাইলো যেন এখনই চোখ দিয়ে ভস্ম করে দিবে। ভেতর থেকে রোগী বেরিয়ে আসতেই ভেতরে চলে গেল সে। বাইরের বাকি রোগী সব চেঁচিয়ে উঠে বলল, আরে উনি সিরিয়াল ভেঙে ঢুকলেন কেন? সহকারী বলল, একটু অপেক্ষা করুন, উনি স্যারের আত্মীয়। মাহির অবাক হয়ে বলে, শশী তুই বাংলাদেশে কবে এলি? শশী নামের মেয়েটা হেলে তুলে এসে চেয়ারে বসলো, আহ্লাদির সুরে বলল, এই যে একটু আগে এয়ারপোর্টে নেমেই তোমার সাথে প্রথমে দেখা করতে এসেছি, আর তোমার বেয়াদব সহকারী আমাকে ভেতরেই ঢুকতে দিচ্ছিল না। মাহির কপাল কুঁচকে বলল, ওটা বেয়াদবি না, ওনার দায়িত্ব। পেশেন্ট দেখার সময় কাউকে অ্যালাউ করা হয় না। তুই বাড়ি যা, পরে কথা হবে। শশী মুখ কালো করে ঠোঁট উল্টে বলল, সে কি, আমি এত কষ্ট করে তোমার সাথে দেখা করতে এলাম, আর তুমি আমাকে এভাবে বাড়ি চলে যেতে বলছো? তখনই সহকারী নক করে ভেতরে এলো, বলল, সরি স্যার ডিস্টার্ব করার জন্য, তবে বাইরের পেশেন্টরা সব হইচই করছেন। শশী ধমক দিয়ে বলল, আপনি তো বড্ড ম্যানারলেস। মাহির এমন একটা লোককে তুমি তোমার সহকারী হিসেবে রাখলে কি করে? মাহির সৌজন্যতার খাতিরে ঠিকঠাক রাগও দেখাতে পারছে না, কোনো রকমে নিজেকে সংযত করে বলল, এখন বাড়ি যা শশী, সেখানে কথা হবে, আমার পেশেন্টরা অপেক্ষা করছেন বাইরে। শশীর আগে ক্ষোভে ফেটে পড়ছে যেন, কোনো কালেই এই ছেলের থেকে সে পাত্তা পায়নি, অথচ বিদেশে এক মারাত্মক চকলেট বয় রেখে সে এই দেশে এসেছে শুধুমাত্র এই ছেলের জন্য। সে ধরাস ফরাস করে পা ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। মাহির সহকারীকে বলল, এবার সিরিয়াল অনুযায়ী সবাইকে আসতে বলুন। আচ্ছা স্যার। সহকারী বাইরে গিয়ে আবার সিরিয়াল মতো ডাকলো পরের জনকে। শশীকে দেখে তার দিকে ক্ষুব্ধ চোখে চেয়ে আছে। সে খানিকটা এগিয়ে তার সামনে দাঁড়ালো, হেসে বলল, আপনি নিজেই তো স্যারের কেবিনে 2 মিনিট বসতে পারলেন না, আমার চাকরি আর খাবেন কি? আগুনে ঘি ডালার ন্যায় জ্বলে উঠল শশী, কটমট করে বলল, আপনাকে আমি দেখে নিব। সহকারী চুলে হাত চালিয়ে শার্টের কলার ঠিক করে সোজা হয়ে দাঁড়ালো, তারপর হেসে বলল, নিন এবার দেখুন। শশী পারছে না তাকে গিলে ফেলতে। সহকারী ঠোঁট চেপে হেসে বলল, এর আগে কোনো সুন্দরী মেয়ে এভাবে আমাকে দেখেনি, এবার আমার লজ্জা লাগছে। ইস, এই বলে মেকি লজ্জা পাওয়ার ভান করলো সে। শশী চটে গিয়ে আঙ্গুল তুলে কিছু বলতে নিয়েও থামালো নিজেকে। আপাতত মাহিরের কাছে নিজের ইমেজটা নষ্ট করতে চায় না সে, তাই রাগের পাহাড়কে পা মারিয়ে দিয়ে বেরিয়ে গেল হনহন করে। তার হিলের কটর কটর শব্দে হাসল সহকারী।
মনে মনে বিড়বিড় করে বলল, বিলাতি ললিতা। বসার ঘরে সোফাটায় ধপ করে বসলো শশী। মন মেজাজ ঠিক নেই তার। তাকে দেখা মাত্রই উৎফুল্ল চিত্তে ছুটে এলো তার মা জিনিয়া বেগম। মেয়ের পাশে বসে আহ্লাদের সহিত বললেন, কেমন আছিস মা? শশী ক্ষিপ্ত সুরে বলল, এতদিন ভালোই ছিলাম, তবে এখন নেই। জিনিয়া বেগমের হাসিটা মিইয়ে গেল। জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে মা? আসার পথে তোমার আদরের ভাতিজার নার্সিংহোমে গিয়েছিলাম। ও এমনভাবে আমাকে অবজ্ঞা করে চলে যেতে বলল যেন আমাকেও চেনেই না। ওর সহকারী আমার উপর হাসছিল মা। রাগে আমার শরীর জ্বলছে এখন। আমাকে কেন তুমি এখানে আসতে বললে বলো তো? জিনিয়া বেগম মুখ কালো করলেন, তপ্ত স্বরে বললেন, না আসলে তো খেলা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। আগামী মাসেই মাহিরের সাথে ওই অন্বিতার বিয়ে। তারপর বুঝতে পারছিস কি হবে। মাহিরের সম্পত্তি দুটোই তোর হাতছাড়া হবে। অমর্ষ গলায় শশী উত্তর দিল, লাগবে না আমার, না মাহিরকে আর না ওর সম্পত্তিকে। জিনিয়া বেগম আঁতকে উঠে বললেন, এসব কি বলছিস? তুই না মাহিরকে পছন্দ করিস? সেই জন্যই ওকে কম কনভিন্স করার চেষ্টা করছি। সে প্রথম থেকেই ওই অম্বিতাকে নিয়েই পড়েছিল, আমাকে পাত্তা দেয়নি কখনো। তাই বিদেশে গিয়ে আমি অন্য একটা সম্পর্কে জড়িয়েছি। জিনিয়া বেগম কপাল কুঁচকে বললেন, বিদেশে? ওসব বিলাতীদের দিয়ে সংসার হয় না। ওসব বাদ দিয়ে মাহিরকে কিভাবে বশে নিবি সেটা ভাব। এত রূপ যৌবন দিয়ে কি হবে যদি না একটা ছেলেকে প্রেমে ফেলতে পারিস? শশী সোফায় মাথা এলালো, ক্লান্ত স্বরে বলল, পরে ভাববো সব। খুব খিদে পেয়েছে, তুমি ডাইনিংয়ে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, যা। রুম জুড়ে পায়চারি করছে অন্বিতা। শশী আসবে শোনার পর থেকেই অস্থিরতা বেড়েছে তার। প্রথম যেদিন শশীকে দেখেছিল সেদিনই শশী নানা কায়দায় ছোট করেছিল অন্বিতাকে। ঝামেলা হবে বিধায় অন্বিতা কোনো জবাব দেয়নি। তারপর ওই ঘটনার পর সবার সামনে শশী তাকে চরিত্রহীন বলেছিল। সেসব সে কোনোদিন ভুলবে না। তবে এখন সব কিছুর ঊর্ধ্বে তার সকল দুশ্চিন্তা কেবল মাহিরকে ঘিরে। যদিও তার মাহিরের ওপর অগাধ বিশ্বাস, তাও শয়তানের চাল তো বোঝা মুশকিল। সে এই দুশ্চিন্তার ভার সইতে না পেরে মাহিরকে কল দেয়। দুইবারের মাথায় কল রিসিভ হয়। হ্যালো। হ্যাঁ বলো অন্বি, কোথায় তুমি? গাড়িতে, বাসায় যাচ্ছি। ও আচ্ছা যাও। কি করছো তুমি? মন ভালো হয়েছে? অন্বিতা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে। আর মন ভালো? উল্টো দুশ্চিন্তা বেড়েছে যেন। তাও মাহিরকে আশ্বস্ত করতে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কল দিব। আচ্ছা। অন্বিতা ফোন কেটে বিছানায় বসলো। মাহির তাকে শশীর কথা বলল না কেন? শশী যে এসেছে সেটা কি সে জানে না? অবশ্যই জানে। তার গাড়ি গিয়ে যেহেতু শশীকে এনেছে, তার মানে সে জানে সব। তাহলে তাকে কেন কিছু বলল না? অন্বিতা নাক মুখ কুঁচকে ফেলল। এসব অযাচিত দুশ্চিন্তায় সে বিরক্ত হচ্ছে এখন। রাতে খেয়ে দিয়ে বিছানায় শোয়া মাত্রই মাহিরকে কল দিল অন্বিতা। কল রিসিভ হলো। প্রশ্ন ছুড়ল অন্বিতা, কল দিবে বলে আর কল দাওনি কেন? মাহির কিঞ্চিত হেসে বলে, অপেক্ষা করছিলে নাকি? হ্যাঁ, সরি, দাদু এসেছিলেন, ওনার সাথে কথা বলতে গিয়ে আর খেয়াল ছিল না। শুধু দাদুই এসেছেন, আর কেউ আসেনি? আর কে আসবে?
কিছু জানো না তুমি? আচানক প্রশ্ন করায় মাহির কিছু ঠাহর করতে পারলো না। জিজ্ঞেস করলো, কি জানবো? শশী যে এসেছে সেটা জানো না? মাহিরের এতক্ষণে টনক নড়ে। পরে অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ জানি তো, কিন্তু তুমি কি করে জানলে? তুমি যেমন আমার ব্যাপারে সব খবরাখবর আগে থেকে পেয়ে যাও, তেমনি আমিও পাই। মাহির হাসলো, বলল, বা আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছো? কেন ভয় হচ্ছে? ভয় তারা পায় যাদের মাঝে মিথ্যা আছে। আমার মাঝে কোনো মিথ্যা নেই, ভয় কেন পাবো? যাক, তাহলে তো ভালোই। তবে শশী কেন এলো না বলো তো? আমি শিওর জানি না। কিছু হয়তো আমাদের বিয়ে উপলক্ষে এসেছে। বিয়ের আরো 2 সপ্তাহ বাকি। হ্যাঁ, এই 2 সপ্তাহ আমার কাছে 2 যুগ লাগবে। অন্বিতা সেই কথায় পাত্তা না দিয়ে বলল, শশী কোথায় এখন? মাহির হাসলো ঠোঁট চেপে। মেয়েটা ভারী জ্বলছে, তাকে আরেকটু জ্বালানোর জন্য মিথ্যা বলল সে। এই তো আমাদের বাড়িতেই। অন্বিতা চট করে শোয়া থেকে উঠে বসলো, ক্ষিপ্ত সুরে বলল, তোমাদের বাড়িতে কেন? ওর বাড়ি নেই? এটা কেমন কথা? ওটাও তো ওর বাড়ি। অন্বিতার রাগ হয়। সে নাক মুখ কুঁচকে বলে, ঠিক আছে তবে, ওকেই ওই বাড়িতে রাখো। আমার আর ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাখছি। আরে শোনো। রাখছো কেন? না রাখবো কেন? এই শশী ফসির জন্য আমি মোটেও রাখবো না। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো এখন, রাখো। এই রাতেও খালা বোধহয় চুলায় কিছু বসিয়েছেন। আমি যেন কেমন পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছি। এই বলো শব্দ করে হেসে ফেলে মাহির। অন্বিতার আগে ফোঁস ফোঁস করতে করতে বলে, তুমি ভীষণ অসভ্য মাহির। আমি সারাদিন কত দুশ্চিন্তা করেছি জানো? হাসি থামলো মাহির। ক্ষীণ সুরে শুধালো, কেন আমার উপর বিশ্বাস নেই? আছে। তাহলে কিসের দুশ্চিন্তা? তুমি আমায় বলেছিলেন না আমার অনুপস্থিতিতে যেখানে তোমার মনে কেউ জায়গা করতে পারেনি, সেখানে আমার উপস্থিতিতে সেটা অসম্ভব। আমার ক্ষেত্রেও তো তাই। তোমার অনুপস্থিতি আমাকে আর আমার ভালোবাসাকে যেখানে টলাতে পারেনি, সেখানে এখন সেটা একেবারেই অসম্ভব। এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো। অন্বিতা মন খারাপ করে বলে, তোমাকে তো বিশ্বাস করি, তবে ওই শশীর উপর আমার একটুও বিশ্বাস নেই। ও ভীষণ চতুর মেয়ে, ওর থেকে তুমি দূরে দূরে থাকবে। এত এত চিন্তা থেকে বাঁচার এখন একটাই উপায় আছে। কি? চলো কালকেই বিয়ে করে ফেলি। আমার আর ধৈর্য কুলাচ্ছে না। অন্বিতা হাসে, বলে, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমার মিষ্টি ফল লাগবে না, তিতা হলেও চলবে। অন্বিতা মাথা চাপড়ে বলে, আমি কাকে কি বোঝাই? আচ্ছা শুয়ে পড়ো, কাল দেখা হচ্ছে। শুভরাত্রি। শুভরাত্রি। ফোন সাইড টেবিলে শুয়ে পড়ল অন্বিতা। মাহিরের কথা ভেবে মিটি মিটি হাসছে সে। এখনো সে ঠিক আগের মতোই রয়ে গিয়েছে, দুষ্টু, অসভ্য আর অভদ্র একটা ছেলে। বয়স কি কম হলো, অথচ আচার আচরণ এখনো সেই কলেজ পড়ুয়া ছেলেদের মতোই। সকাল সকাল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল অন্বিতা। সেখানে পৌঁছেই রিসিপশনে গিয়ে দেখল অমিতকে। তাকে দেখে মিষ্টি হেসে এগিয়ে এলো সে। জিজ্ঞেস করলো, কেমন আছেন? তাকে দেখে চমৎকার হাসলো অমিত। বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চেক আপের জন্য এসেছেন? জি। ও আচ্ছা, চেক আপ করান তবে। আমি আমার ডেস্কে যাই। ঠিক আছে। অন্বিতা চলে যেতেই অয়ন একটা টোকেন নিয়ে এলো, অমিতের হাতে দিয়ে বলল, তোর সিরিয়াল নাম্বার। অমিত সেটা হাতে
নিতে নিতে হেসে বলল, অন্বিতার সাথে দেখা হয়েছে। পাশের সিটে বসলো অয়ন। ঘড়িতে টাইম দেখতে দেখতে বলল, নাচ নাচবো কেন? অন্বিতার সাথে দেখা হয়েছে সেই খুশিতে। অমিত হেসে বলল, তা ভালো বলেছিস, এই খুশিতে নাচাই যায়। অয়ন ভ্রুকুচকে চেয়ে বলল, তুই আর মানুষ হলি না, আর যাই হই তোর মতো রোবট তো আর হইনি। অমিতের কথার বিপরীতে কিঞ্চিত হেসে অয়ন বলে, রোবটই ভালো, অন্তত মানুষের মতো কষ্ট তো আর পেতে হবে না। অমিত কিছু বলার আগেই তাদের ডাক পড়ে। কথাটুকু গিলে উঠে দাঁড়ায় সে। অয়নকে সে সাথে নিয়ে ভেতরে যায়। অতঃপর ডেস্কে বসে রোগী দেখছিল অন্বিতা। হঠাৎই চোখ গেল তার দরজার কাছে। মাহিরের সহকারী সেখানে দাঁড়ানো। সে অন্বিতাকেই দেখছে চঞ্চল চোখে। অন্বিতা ভ্রু কুঁচকায়। উনি কি কিছু বলতে চান? রোগী হিসেবে যেতেই অন্বিতার তার সামনে গিয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করে, কিছু বলবেন? সহকারী আশেপাশে চোখ বুলিয়ে নিচু স্বরে বলল, স্যারের যে একজন কাজিন আছে সেটা আপনি জানেন ম্যাডাম? হ্যাঁ জানি তো, কেন? উনি কাল এখানে এসেছিলেন, আজও এসেছেন। স্যারকে বিরক্ত করছেন খুব, কিন্তু স্যার এখানে আছেন বিধায় ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছেন না। দুঃখিত, তবে ওই মেয়েটার ব্যবহার আমার মোটেও পছন্দ হচ্ছে না। অন্বিতা চিন্তায় ডুবলো। কাল শশী এখানে এসেছিল, অথচ মাহির তাকে এই কথা জানায়নি। সে কপালের ভাঁজ সোজা করে বলল, আপনি এসব আমাকে কেন বলছেন? সহকারী কাচুমাচু করে বলে, ম্যাডাম আপনি স্যারের হবু স্ত্রী, তাই আমার মনে হলো আপনাকে জানানো উচিত ব্যাপারটা। অন্বিতা ঠোঁট চেপে খানিক ভেবে জানতে চাইল, উনি এখন কোথায়? কে? স্যারের কাজিন, স্যারের কেবিনেই আছে। ঠিক আছে, আপনি যান। সহকারী চলে এলো সেখান থেকে। অন্বিতা পরিশ্রান্ত বদনে এগিয়ে গেল মাহিরের কেবিন থেকে। দরজায় নক করে বলল, আসবো স্যার। অন্বিতার গলা পেয়ে মাহির চমকায়। মেয়েটা এই কেবিনে, শশীকে দেখে রেগে যাবে না তো? সে কিছু বলার আগেই ভেতর থেকে শশী বলল, পরে আসুন, মাহির এখন বিজি আছে। মাহির কপাল কুঁচকে তাকায়, সন্তপ্ত গলায় বলে, আমি বলেছি তোকে আমি বিজি। শশী পুনরায় উত্তর দেওয়ার আগেই অন্বিতা দরজা ঠেলে প্রবেশ করে। শশী ঘুরে তাকায়। অন্বিকাকে দেখে মেজাজ বিগড়ে যায় তার। তাও মুখে মেখে হাসি টেনে বলল, আরে অন্বিতা দেখছি, কেমন আছো? অন্বিতা চমৎকার হাসলো, বলল, ভীষণ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার কি ভাগ্য বলো, এত হসপিটাল থাকতে মাহিরের হসপিটালেই ইন্টার্নশিপ করার সুযোগ পেলে। অন্বিতা প্রসন্ন হেসে জবাবে বলল, মাহির নিজেই সব ব্যবস্থা করেছে, আমাকে কোনো কষ্টই করতে হয়নি। শশীর মুখটা চুপসে যেতে নিয়েও চুপসালো না, বলল, বা তাহলে তো ভালোই। আপনাকে দেখে কিন্তু আমি বেশ খুশি হয়েছি। আফটার অল আপনি আমার একমাত্র ননদ। শশী কোনো রকমে হাসলো, বলল, আমারও তোমাকে দেখে ভালো লাগছে। অন্বিতা এবার তার দিক থেকে চোখ সরিয়ে মাহিরের দিকে চাইলো, বলল, মাহির আমার একটা হেল্প লাগবে, তুমি কি একটু আসতে পারবে? মাহির আশ্চর্যান্বিত, অন্তত হাসপাতালে থাকা অবস্থাতে অন্বিতা তাকে কখনো তুমি বা নাম ধরে ডাকেনি। শশীকে দেখিয়ে যে সে এসব করছে এটা তার বোঝার বাকি নেই। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ চলো। সে কি, তুমি চলে গেলে আমি কার সাথে কথা বলবো? তুই বাসায় যা শশী, আমি এখানে কাজ করতে এসেছি, তোর সাথে কথা বলতে নয়। কিন্তু আমার তো তোমার সাথে জরুরি কথা আছে, সেসব পরে শোনা যাবে, তুই এখন যা। এই বলে মাহির
অন্বিতার সাথে কেবিন থেকে বেরিয়ে পড়ল। কেবিনে একা বসে রইল শশী। রোশানলে জ্বলছে সে, মাথার ভেতর ধপধপ করছে। মাহিরের এই অবজ্ঞাতার মোটেও সহ্য হচ্ছে না। কি আছে ওই মেয়ের মাঝে যা তার নেই? বরং ওই মেয়ের চেয়ে সে অধিক সুন্দরী। লন্ডনের ধনী পরিবারের ছেলেরা তার পাওয়ার জন্য পথ চেয়ে থাকে, অথচ সে সব ছেড়ে এখানে এসেছে এই ছেলেকে পটানোর জন্য। সে রাগে টেবিলের উপর জোরে চাপড় মেরে উঠে দাঁড়ায়। পেছন ঘুরতেই এক হাস্যোজ্জ্বল মুখ দেখে শরীর আরো জ্বলে ওঠে তার। মাহিরের সহকারীর ঠোঁটের কোণে ঝুলছে নিরুপম হাস্যরেখা। শশী তার দিকে এগিয়ে গিয়ে বলে, ওই অন্বিতাকে আপনি ডেকে এনেছেন তাই না? ছেলেটি সহসা মাথা নাড়িয়ে বলে, জি। আপনার ভীষণ সাহস, কিন্তু খবরদার আমার সাথে লাগতে আসবেন না। আপনার সাথে কোথায় লাগলাম? আমি তো কেবল ভাল্লুকের কাছ থেকে মৌচাককে বাঁচাচ্ছি। শশী নাক মুখ শক্ত করে কুপিত স্বরে বলল, আপনি আমায় ভাল্লুক বলছেন? সহকারী ভ্রু নাচিয়ে বলে, কি করে বুঝলেন? শশী দাঁতে দাঁত চেপে বলে, দুদিনের ভেতর যদি আমি আপনার চাকরি থেকে বের না করেছি তবে আমার নামও শশী না। সহকারী হেসে বলল, তবে আজ থেকেই নতুন নাম ভাবতে থাকুন। অল দ্য বেস্ট। এই বলে চলে আসে সে। শশী নিজের হাত মুষ্টিবদ্ধ করে ক্রোধকে সংযত করে। অন্বিতা পরে আগেও এই ছেলেকে দেখতে হবে। অন্বিতা মাহিরের দিকে একটা ইসিজির রিপোর্ট দিয়ে বলে, এই রিপোর্ট কি সমস্যা? আমি বুঝতে পারছি না, আপনি বুঝিয়ে দিন। মাহির ভ্রু উঁচিয়ে বলে, একটু আগেও তুমি করে বলছিলে, হ্যাঁ আমার যখন যা খুশি ডাকবো। আপনার কোনো সমস্যা আছে? মাহির ঠোঁট চেপে মাথা ঝাঁকালো, বোঝালো তার কোনো সমস্যা নেই। তারপর রিপোর্টটা দেখতে লাগলো মনোযোগ সহিত। অন্বিতা মাথায় অন্য কথা ঘুরপাক খাচ্ছে। সে নিজেকে ধাতস্থ করতে না পেরে জিজ্ঞেস করলো, কালো শশী এখানে এসেছিল, অথচ তুমি আমায় বলনি? মাহির রিপোর্টের ওপর চোখ রেখেই বলল, ও জরুরি কেউ নয় যে বলতে হবে। মাহির, আমার ওকে পছন্দ না। আমারও না। অন্বিতা ক্ষুব্ধ হয়ে বলল, তাহলে ওকে ধমক দিয়ে কেন এখান থেকে যেতে বলো না? এত নরম গলায় কথা বলো কেন? ফাইল রেখে অন্বিতার দিকে চাইল মাহির। কিছুটার ঝুঁকে এসে বলল, এটা আমার কাজের জায়গা অন্বি। আমি কাজের উপর রাগ দেখালে ও এখানেই সিনক্রিয়েট শুরু করতো। এখন এসব কি সামলাবো বলো তো? অন্বিতা মুখ গোমরা করে বলল, অন্তত এই নার্সিংহোমে যেন না আসে, এটুকু তো বলতেই পারো। মাহির সরু চোখে চেয়ে বলে, এত হিংসে তোমার? অন্বিতা কপাল কুঁচকে বলল, তোমার চেয়ে কম। আমি কখন হিংসে দেখালাম? ভালো সাজবে না একদম। আমি অমিতকে চিনতাম বলে তুমি তাকে একদিন আগে রিলিজ হতে দিতে চেয়েছিলে। কি ভেবেছ আমি কিছু বুঝি না? মাহির মাথা চুলকে হাসলো, বলল, তা তো একটু থাকবেই। তুমি যেভাবে অমিতের জন্য অস্থিরতা দেখাচ্ছিলে, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আজও কিন্তু উনি হাসপাতালে এসেছেন চেক আপের জন্য। শশী এখানে থাকলে আমিও ওনার সাথে বসে বসে গিয়ে গল্প করব। কি ফাজিল মেয়ে, জুনিয়র হয়ে সিনিয়রকে হুমকি দাও। এই অপরাধে তোমাকে আমি কি শাস্তি দিতে পারি ধারণা আছে? অন্বিতা ফাইলটা নিতে নিতে বলল, হ্যাঁ আছে, এবং তাই এরপর থেকে আমি আরো বেশি করে তোমায় হুমকি দেব। এই বলে ফাইল নিয়ে হাঁটা ধরলো। মাহির ভ্রু কুঁচকে বলে, এই মেয়ে রিপোর্ট নিয়ে কোথায় যাচ্ছ? আমি ঠিক ভুল বলেছি কিছু? অন্বিতা ফিরে চাইল, হেসে বলল, রিপোর্টে সব ঠিক আছে, এটুকু আমি বুঝি। এই বলে
আবার হাঁটা ধরল সে। তার মাথা তার কথা শুনে হাসলো মাহির। ডেস্কে বসে আছে অন্বিতা, রোগী নেই এখন। তখনই সেখানে এসে উপস্থিত হয় অমিত আর অয়ন। তাদের দেখে প্রসন্ন হাসে অন্বিতা, বলে চেক আপ করেছেন? জি, অমিত উত্তর দিল। এখন সুস্থ আছেন তো? একেবারে। তবে সমস্যা এখন আমার বন্ধুকে নিয়ে। অমিতের কথা শুনে অন্বিতা অয়নের দিকে তাকায়। অয়ন আমতা আমতা করে বলে, না, আমার কোনো সমস্যা নেই। আলবাত আছে, তুই বস এখানে। অয়নকে অমিত জোর করে চেয়ারে বসালো। তারপর অন্বিতার দিকে চেয়ে চিন্তিত সুরে বলল, ওর আজকাল খুব বুকে ব্যথা হয়। এই ব্যথার ভীষণ যন্ত্রণা, ওষুধ খেলেও কমে না। ওকে নিয়ে খুব চিন্তায় আছি আমি। অমিতের কথা শুনে অয়ন তার দিকে শাসিত চোখে চাইল। অন্বিতা জিজ্ঞেস করলো, বুকের ঠিক কোন জায়গায় ব্যথা বলতে পারবেন? অয়ন কাচুমাচু করছে। অমিত তার বুকের বাম পাশে হাত রেখে বলে, এখানে ব্যথা, ভীষণ ব্যথা। সেই ব্যথায় ওর রাতে ঘুম হয় না। অন্বিতা হাসলো, বলল, ব্যথা আপনার, অথচ ব্যাখ্যা দিচ্ছে আপনার বন্ধু। অয়ন অস্বস্তিতে পড়ল যেন। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, দুঃখিত, আমার কোনো ব্যথা নেই, আসছি। সে চলে যেতে নিলেই অমিত তাকে টেনে ধরে, মেজাজ দেখিয়ে বলে, আজ চিকিৎসা নিয়েই যেতে হবে তোর। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।